নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে আমরা তিনজন আইনজীবীর সঙ্গে কথা বলেছিলাম এবং এক এক করে আপনাদের তিনজনের বক্তব্যই শোনাবো। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছেন, তাৎপর্যপূর্ণ একটি মন্তব্য করেছেন যে রাজ্য সরকার কিন্তু যে কোনো ধরনের সংখ্যালঘুদের ওপর বিমাতৃসুলভ আচরণ করছেন। আমরা এই বিষয় নিয়ে কথা বলে নিয়েছিলাম অ্যাডভোকেট ফিরদৌস শামীমের সঙ্গে, এবং রাজ্য সরকারের দেওয়া ভাতার সিদ্ধান্তকে তিনি কিন্তু কোর্ট রুমে চ্যালেঞ্জ করেছেন বিচারপতি অমৃতা সিনহার সামনে। এবং রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে যারা মামলা করেছেন তাদের কী স্বার্থ জড়িয়ে রয়েছে, পরিষ্কার করে দিয়েছেন ফিরদৌস শামীম কেন তারা এই ভাতার সিদ্ধান্তের বিরোধী। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে কিন্তু পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন শিক্ষক শিক্ষিকারা। তারা বলছেন রাজ্য সরকার কিন্তু দায় ছেড়ে ফেলতে চাইছে তাদেরকে পরীক্ষা দিতে বলে। রিপ্যানেলিং করা হোক প্রয়োজনে এবং হাই এন্ড একটি এনকোয়ারি কমিশন গঠন করা হোক সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে। এর কি আদৌ কোনো সারবত্তা রয়েছে? আমরা এই বিষয় নিয়ে কথা বলে নিয়েছিলাম সিনিয়র অ্যাডভোকেট এবং রাজ্যসভার সদস্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। এবং আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে অনুব্রত মণ্ডলের কথা আমরা এখনও পর্যন্ত কেউ ভুলিনি। অনুব্রত মণ্ডলের কুকথার বানের পরে কিন্তু আবারও আজকে কুকথার বান ছোটালেন মালতীপুরের মালদার মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি। তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলেন তাকে শিকল দিয়ে বেঁধে রাখা উচিত। আমরা কিন্তু রাজনীতির পরিসরকে, রাজনীতির অঙ্গনকে ভাষা সন্ত্রাস মুক্ত রাখতে চাই। রাজনৈতিক ডিসকোর্স কি এতই কমে যাচ্ছে রাজনৈতিক দলগুলির কাছে? ইস্যুর কি কম পড়িয়াছে? তারা দিনের পর দিন এরকম ভাষা সন্ত্রাস করে চলেছেন। আমরা কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং প্রত্যেক দর্শকের পক্ষ থেকে দ্ব্যর্থহীন ভাষায় এর নিন্দা জানাই এবং এই বিষয় নিয়ে আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম বিজেপি নেতা এবং আইনজীবী কৌস্তব বাগচির। এবং আমরা আহমেদাবাদের যে ভয়াবহ বিমান দুর্ঘটনা, সেখানে নিহত প্রত্যেকের পরিবারের প্রতি আমরা গভীরভাবে সমবেদনা জানাই। আপনারা প্রত্যেকেই প্রতিবেদন দেখুন এবং মন্তব্য করে জানান আপনাদের মতামত। স্যার, বিমান দুর্ঘটনার পাশাপাশি আরেকটি বড় খবর, আরেকটি আমরণ অনশনের ডাক দিয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকারা। তারা একটি অদ্ভুত দাবি করেছেন। তারা বলেছেন নতুনরা পরীক্ষা দিক এবং যোগ্যদের রিপ্যানেলিং হোক, এবং স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড যারা, তাদের কেন শাস্তি পেতে হচ্ছে, দোষীদের কি সাজা হলো, কি বলবেন স্যার? আমি জানি না, বলতে আমার খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। তারা হয়তো ভাববেন তাদের অনুভূতিতে আমি আঘাত করছি। তাদেরও একটু যুক্তিসঙ্গত সিদ্ধান্তে পৌঁছানো উচিত। সুপ্রিম কোর্ট যেখানে রায় দিয়ে দিয়েছেন, সে রায়কে সে মমতা ব্যানার্জি বলুন আর নরেন্দ্র মোদী বলুন, কেউ পাল্টাতে পারবেন না। ওইসব নেতাদের ওপর যারা ভরসা করেন তাদের বিভ্রান্তির মুখেই পড়তে হয়। আমার এই সমস্ত বন্ধুরা যারা মেধা ক্ষেত্রে তাদের আবেদন হয়তো যুক্তিগ্রাহ্য হতে পারে, এটা যোগ্য অযোগ্য নয়, তারাও কিন্তু মুখ্যমন্ত্রীর দেওয়া ভুল তত্ত্বে নিজেদের জড়িয়ে ফেলেছেন। এখানে প্রশ্নটা হচ্ছে সরাসরিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত এবং দুর্নীতির শিকার। যারা দুর্নীতির শিকার মনে করছেন তারা কিন্তু কখনোই দাবি করছেন না যে দুর্নীতি যারা করেছেন, তারা যাদের নিয়ে দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। সেই আন্দোলনটা না করে তারা যে পথে যাচ্ছেন, আমার পূর্ণ সহানুভূতি থাকা সত্ত্বেও আমি বলি আবেগ দিয়ে সব বিচার হয় না, খানিকটা বুদ্ধি বিবেচনা দিয়ে বিচার করতে হয়। সুপ্রিম কোর্টের রায়ের বাইরে যেতে পারবেন না। অতএব তাদের প্যানেল পুনরায় রিকাস্ট করা ইত্যাদি এই সমস্ত যারা বুদ্ধি দিয়েছেন তারা তাদের সর্বনাশের পথে ঠেলে দিচ্ছেন। পরীক্ষায় তাদের বসতেই হবে। পরীক্ষায় বসে তাদের মেধার ভিত্তিতে তারা নিয়োগপত্র পাবেন। আমার এই বিশ্বাস আছে, যাদের মেধা আছে তারা নিশ্চয়ই পরীক্ষায় সফল কাম হবেন। কিন্তু যে পথে তারা যাচ্ছেন, তারা অন্ধকার গলির ভেতরে অন্ধকারময় পথেই ঘুরে বেড়াচ্ছেন। এ পথে কোনো রকম সলিউশন হয় না। এই বিষয় নিয়ে আরো তিনটি জিনিস আমরা নোটিস করেছি, সেই বিষয়টা একটু ক্ল্যারিফাই করতে বলবো প্লিজ স্যার আপনাকে। সেটা হচ্ছে যে একজন শিক্ষক দাবি করেছেন যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে একটি হাই এন্ড কমিটি গঠন করে ভেরিফিকেশন হোক। সেটার কি কোনো বাস্তবতা বা সারবত্তা থাকছে? ওরা যা বলছেন সবটাই ইতিমধ্যেই সব চেষ্টা ওরা করেছেন। এগুলো হচ্ছে প্রকারান্তরে সুপ্রিম কোর্টের জাজমেন্টকে রিভিউ করা। ইতিমধ্যে ওরা প্রচুর পয়সা খরচা করে নামি দামি অনেক উকিলকে লাগিয়েছেন।
এবং ইতিমধ্যে দুটো এরকম দরখাস্ত খারিজ হয়েছে। সরকারের পক্ষ থেকে নতুন করে নির্বাচন বা যোগ্যতা নির্ধারণ প্রক্রিয়া, নির্বাচন বলবো না, যোগ্যতা নির্ধারণ প্রক্রিয়া চালু করবেন বলে সুপ্রিম কোর্টের কাছে তারা অঙ্গীকার করেছেন। এর থেকে বেরোবার কোনো রাস্তা নেই। তাদের যারা বোঝাচ্ছেন, আমি সবিনয়ে বলবো, তারা এদের পরিকল্পিতভাবে অন্ধকার গলির দিকে ঠেলে দিচ্ছেন। স্যার, আরেকটি জটিলতা তৈরি হচ্ছে, অবস্থানগত জটিলতা তৈরি হচ্ছে রাজ্য সরকারের অবস্থানকে নিয়ে। কারণ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি ইতিমধ্যেই বলেছেন যে পরীক্ষা দিতে হবে, এই বিষয়ে তিনি একদম নিজের অবস্থান স্পষ্ট করেছেন। কিন্তু যাদের নিয়ে এই বক্তব্য, সেই শিক্ষক শিক্ষিকারা তারা বলছেন যে এই কথা বলে সরকার কাঁধ থেকে দায়িত্ব ঝেড়ে ফেলে দিতে চাইছেন। আলটিমেটলি বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? না, সরকার তো ইতিমধ্যে তার দায়িত্ব, তারা সুপ্রিম কোর্টের জাজমেন্ট মেনে নির্বাচন, নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করবেন স্বীকার করে এসছে। তারা তো তাদের দায়িত্ব ইতিমধ্যেই ঝেড়ে ফেলে দিয়েছেন। সেজন্যই তো বারবার বলছি যে যারা মেধাভিত্তিক দাবিদার, যোগ্য অযোগ্য নয়, বারবার বলছি, গোটা পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ মমতার দেওয়া এই খেলার অন্ধকারের ডুবিয়ে বলছেন যোগ্য অযোগ্য, সকলেই যোগ্য। এটা হচ্ছে তুলনামূলক মেধা। এই তুলনামূলক মেধার ভিত্তিতে যেহেতু প্রার্থী থেকে চাকরি পদের সংখ্যা কম, যাদের একটু মেধা উন্নত তারা হয়তো নিয়োগপত্র পাবেন। এই যোগ্য অযোগ্য বলে যারা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তারা সুচতুরভাবেই দুর্নীতিটাকে আড়ল করার চেষ্টা করছেন। এটা বুঝতে হবে, এক। আর দুই হচ্ছে, যেহেতু মেধা নির্ণয় হচ্ছে একমাত্র পদ্ধতি ভারতবর্ষের সংবিধান নিয়ম অনুযায়ী, সেই মেধা নির্ণয়ের ক্ষেত্রে তাদের নতুন করে বসতেই হবে। এর থেকে বাইরে কোনো রাস্তা নেই। স্যার, আর দুটি মাত্র প্রশ্ন আপনাকে করব। একটি হচ্ছে অবশ্যই বিমান ধ্বংস হওয়ার যে মর্মান্তিক ঘটনা, সেই ঘটনা নিয়ে। কিন্তু তার আগে যে বিষয় আপনার কাছে জানতে চাইবো, ফিরহাদ হাকিম আজকে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন, দেখে আমাদের সত্যিই খুব ভালো লেগেছে। একজন দায়িত্বপূর্ণ ক্যাবিনেট মিনিস্টারের মতোই তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে বিধানসভা কোনো অসভ্যতা করার, অভব্যতা করার জায়গা না, এখানে নীতি নির্ধারণ হয়। আমি ঠিক এইটাই জানতে চাইছি যে সেই দিন তাদের অবস্থানটা ঠিক কি ছিল স্যার, তাহলে যেদিন বিধানসভা ভাঙচুর করা হয়েছিল, বা বিধানসভা ভাঙচুর করার সময় যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি, সেটা কি কোনো প্রশাসনিক দুর্বলতা ছিল নাকি গণতন্ত্রের প্রতি বিশ্বস্ততা ছিল? দেখুন, তৃণমূল কংগ্রেসের কেউ যখন এইরকম সাংবিধানিক বিধি, সাংবিধানিক নৈতিকতার কথা বলেন, তাহলে বুঝতে হবে তারা তাদের স্বাধীন চিন্তা চেতনার বিরুদ্ধে তৃণমূল মতো একটা দুর্নীতিগ্রস্ত দলের সঙ্গে যুক্ত হয়েছেন। এ নিয়ে কোনো দ্বিধা নেই। ফিরহাদ হয়তো ব্যক্তিগতভাবে মনে করেন, এবং আমি যতটুকু ফিরহাদকে দেখেছি, আমি মনে করি ব্যক্তিগতভাবে ওর মনে করাটার মধ্যে কোনো অসততা নেই। কিন্তু একজন অসৎ নেত্রীর দলে উনি আছেন, সেই জন্য পরোক্ষভাবে হলে উনি অসৎ পদ্ধতিরই একজন শরিক হয়ে গেছেন। যারা দাঁড়িয়ে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা এরকম ভাঙচুর করতে পারেন একটা মিথ্যা অভিযোগের উপর দাঁড়িয়ে, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ ছিল, যে কথা মমতা ওখানে হাতে সংবিধান নিয়ে তাদের লোকদের উত্তেজিত করেছিলেন, এবং এটা আগে থেকে পূর্ব পরিকল্পিত ছিল। সেক্ষেত্রে কোনো ব্যবস্থা না নিয়ে বরং বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার অনেক সহনশীলতা এবং উদারতার পরিচয় দিয়েছেন। অবশ্যই এই সহনশীলতা উদারতা বোঝবার মতো ক্ষমতা মমতা বা তৃণমূল কংগ্রেসের তারা আছে বলে আমি মনে করি না। আজকে তারা যখন নিজেরা বিপদের মুখে পড়েছেন, তখন হয়তো অনেকেই ভাবছেন, ভাবান্তর হয়েছে যে এটা করা ঠিক, ওটা করা ঠিক না। কিন্তু তৃণমূল কংগ্রেসে থাকবো আবার নৈতিকতার কথা বলবো, এই দুটো একসঙ্গে চলতে পারে না। এবার স্যার একেবারে শেষ প্রশ্ন, আপনিও গত দুদিন আগে কাশ্মীরে গিয়েছিলেন, সেখানকার ভয়াবহ ঘটনা, সেই ঘটনার স্মৃতি এখনো আমাদের স্মৃতিতে দগদগে হয়ে রয়েছে। কিন্তু সেখানে আপনার যে কটি ফেসবুক পোস্ট দেখেছি বা আপনার যা যা বিবৃতি পেয়েছি, আপনি বারবারই বলেছেন আমরা আমরা আমরা। আপনি প্লুরালিটির ওপরে জোর দিয়েছেন। আপনারা প্রত্যেকেই সেখানে গিয়েছেন, একটি দলের পক্ষ থেকে সেখানে গিয়েছেন। আজকে প্রধানমন্ত্রী খুব স্বাভাবিকভাবেই, আমরা প্রত্যেকেই অত্যন্ত খুশি হয়েছি, আমার ধারণা প্রত্যেক দেশবাসী খুশি হয়েছেন। তিনি ঘটনাস্থলে গিয়েছেন, আহতের সঙ্গে দেখা করেছেন, সবকিছু ঠিক আছে। কিন্তু একটি বিষয়ে সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, সেটা প্লেনের ধ্বংসাবশেষের নিচে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর একটি ছবি। এখন প্রশ্ন হচ্ছে, সেই তখন ছবি তোলার মতো অবস্থা কার ছিল? ছবিকে তুললো, সেটা কি পোজ দেওয়া বা কিছু? একজন পার্লামেন্টারিয়ান হিসেবে আপনি এই ভূমিকাকে কিভাবে দেখেন স্যার? দেখুন, আমার কথা খুব রূঢ় হতে পারে, অনেকে আহত হতে পারেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী একজন উচ্চ স্তরের অভিনেতা,
এবং উচ্চ স্তরের বিজ্ঞাপন পিপাসু একজন মানুষ, যেমন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা। এদের মধ্যে আমি গুণগত কোনো পার্থক্য দেখি না বিজ্ঞান পিপাসুতার মধ্যে। প্রধানমন্ত্রী তিনি গেলেন বিমান ধ্বংসের বা যাই হোক সে ধ্বংসাবশেষের উপর দাঁড়িয়ে তিনি আত্মপ্রচার করলেন। তিনি তো গেলেন না পহেলগাঁওয়ে, তিনি তো গেলেন না যুদ্ধের নাম করে ভারতবর্ষের সীমান্তবর্তী এলাকায় যে সমস্ত মানুষগুলো তাদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে গিয়েছে, ঘর বাড়ি ভেঙে চুরমার হয়ে গিয়েছে, অসহায় মানুষগুলো ভাবছেন আমরা কোথায় দাঁড়াবো আকাশের তলায়। প্রধানমন্ত্রী তো প্রাথমিক দায়িত্ব ছিল সেটা। তিনি সে সাজগোজ করে একটা বিভিন্ন সর্বদলীয় প্রতিনিধি বিদেশে পাঠিয়ে দিলেন ঘুরে বেরিয়ে এসে পিকনিক করার জন্য। আমি এটা বলতে বাধ্য হচ্ছি, অনেকেই হয়তো আমার উপর ক্ষুব্ধ হবেন, কিন্তু ঘুরে আসার প্রতিবেদনের ফলাফল কি বিভিন্ন যে আমরা দেখতে পাচ্ছি। আমেরিকায় গিয়ে আমরা বড় বড় বক্তৃতা করলাম, আমেরিকা পাকিস্তানকে অনেক বেশি উচ্চ স্থানে বসিয়ে দিল, তাহলে এসবের মানেটা কি? কিন্তু তিনি একটি সর্বদলীয় প্রতিনিধি দল কিন্তু পাঠালেন না যে ভারতবর্ষের সীমান্তবর্তী এলাকায় কাশ্মীর সংক্রান্ত এলএসি এলাকায় মানুষ কিভাবে যুদ্ধ পরবর্তীকালে বিধ্বস্ত হয়েছেন সে সম্পর্কে একটা সরেজমিন তদন্ত করার জন্য। কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নাটক করতে ভালোবাসেন, তিনি নাটক করেছেন, এর বাইরে আর কিছু বলবো না। অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য। কৌস্তব, আজকে আমরা দেখতে পেলাম মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুল রহিম বক্সী তিনি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা সম্পর্কে একটি অত্যন্ত অশালীন এবং অসাংবিধানিক মন্তব্য করলেন। শিকল দিয়ে হাত পা বেঁধে রাখার কথা বললেন। আপনার প্রতিক্রিয়া নেব। ওর বাপের ক্ষমতা থাকলে শুভেন্দু অধিকারীকে একবার ছুঁয়ে দেখুক না। ওর যদি বাপের ক্ষমতা থাকে, আমি ওর বাপ তুলে বলছি, ওর যদি বাপের ক্ষমতা থাকে ও শুভেন্দু অধিকারীকে একবার ছুঁয়ে দেখুক না। শুভেন্দু অধিকারীকে শেকল দিয়ে বাঁধবে? যে শুভেন্দু অধিকারী ওই যে দলের চাকর, সেই দলের মালকিনকে যে হারিয়েছে তার নাম শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে ও শেকল দিয়ে বাঁধবে? হিম্মত হলে শুভেন্দু অধিকারী একটা কেশাগ্রহ স্পর্শ করে দেখুক না, সারা বাংলা জুড়ে আগুন জ্বলবে। এই সমস্ত কথাবার্তা অন্য জায়গায় বলতে বলবেন, বাজার গরম করা কথাবার্তা। আর এই সমস্ত যেই সমস্ত কয়েক পিস আছে, এদেরকে আমরা জানি ক্ষমতায় আসলে এদেরকে কি করতে হবে, আমরা খুব ভালো করে জানি। আব্দুল রহিম বক্সী সম্পর্কে যত কম বলা যায় তত ভালো। মালদাতে ওর অ্যাক্টিভিটিস সম্পর্কে আমরা সব ওয়াকিবহল, এবং ও কি কি কার্যকলাপের সাথে জড়িত এগুলো আমরা সবটা জানি। সরকার আছে বলে এখন অব্দি শ্বাস প্রশ্বাস নিচ্ছে, বাইরে অক্সিজেন টানতে পারছে। যেদিনকে সরকার থাকবে না, সূর্যের আলোও দেখতে পাবেন, এইটুকু আমি আপনাকে বলতে পারি। কৌস্তব, আর একটি বিষয় জানতে চাইবো, ভাষা সন্ত্রাসের যে পরিবেশ তৈরি হচ্ছে পশ্চিমবাংলার রাজনীতিতে, আপনি একজন অত্যন্ত সুবক্তা, বিষয়টাকে কিভাবে দেখছেন? কেউ যদি দেখুন মানে ভালো ভালো কথা বলার ঠেকা তো একমাত্র কোনো এক পক্ষ নিয়ে বসে থাকে না। সরকারের তরফ থেকে যদি অভব্য ভাষা, অভব্য কথা, এই ধরনের কথাবার্তা যদি বলা হয়, তখন উল্টো দিক থেকে স্বাভাবিক কারণে, কারণ কিছু কিছু ক্ষেত্রে চুপ করে থাকা বা উত্তর না দেওয়াটা হচ্ছে দুর্বলতার পরিচয়। সরকার যদি এখন মনে করে যে তারা এই ভাষা বলবে, আমরা যেমন মানে এ তো আর এমন ব্যাপার না, আমরা ঝরঝর করে ইংরেজিও বলতে পারি, বাংলাও বলতে পারি, হিন্দিও বলতে পারি, ভদ্রলোকের মতন কথাও যেমন বলতে পারি। আর ওরা যদি মনে করে একমাত্র খারাপ কথা বলার তারাই শুধু একমাত্র ওদের লাইসেন্স আছে, ওদের ধারণার বাইরে খারাপ কথা আমরাও অনেকটা বলতে পারি। আর দুর্ভাগ্য হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিটা এই দিকে যাচ্ছে, এবং এটার জন্য সম্পূর্ণ শাসক দল দায়ী। কারণ কোনো ক্ষেত্রে এই বিষয়টা নয় যে যদি উল্টো দিক থেকে না আসে, আমাদের এত নির্যাতন সহ্য করতে হচ্ছে, এত অত্যাচার সহ্য করতে হচ্ছে, তারপরে আমরা টিকে আছি রাজনীতিতে। আজকে আমাদের পশ্চিমবঙ্গে থানা, পুলিশ সমস্ত জায়গা থেকে হেনস্থা হতে হচ্ছে বিভিন্ন সময়। ছোটখাটো বিষয়তে আমাদের বাড়িঘর ছাড়া, কর্মীদের বাড়িঘর ছাড়া হয়ে যেতে হচ্ছে, মিথ্যে মামলায় জেলে চলে যেতে হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, লোকজনকে হসপিটালে মেরে হাত পা ভেঙে হসপিটালে ভর্তি করে দেওয়া হচ্ছে। জায়গায় জায়গায় আমাদের যারা হিন্দু, যারা সমর্থক যারা রয়েছে তাদেরকে বাড়ি ছাড়া করে দেওয়া হচ্ছে, ভিটে মাটি ছাড়া করে দেওয়া হচ্ছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, মঠ ভেঙে দেওয়া হচ্ছে। এত কিছুর পরেও আমরাও তো মানুষ, আমরাও তো অমানুষ নয়। সবার তো একটা ক্ষোভের বহিঃপ্রকাশ থাকে। এরপরে সরকার যদি খারাপ কথা বলে, সরকার যদি এখন ইট পাথর ছোড়ে, আমরা কি করবো? রসগোল্লা ছুড়বো? আমরা কি রসগোল্লা ছুড়বো? এটা তো খুব স্বাভাবিক বিষয় নয় তো। যে যে ভাষা বোঝে, এখন মুশকিলটা হচ্ছে আমরা যেরকম ভদ্রলোকের ভাষাটাও বুঝি, তৃণমূল সেই ভদ্রলোকের ভাষাটা বোঝে না। তাই ওরা যে ভাষায় বোঝে তাদেরকে সেই ভাষায় উত্তর দিতে হবে। ভালোবাসা কথা বলার ঠেকা একমাত্র আমরা নিয়ে বসেনি। তারা যে ভাষায় কথা বলবে আমরা সেই ভাষাতে উত্তর দেবো। অনেক ধন্যবাদ কৌস্তব দা সময় দেওয়ার জন্য। শামীম দা, আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাৎপর্যপূর্ণ বিষয়ে মতামত নেওয়ার চেষ্টা করব। নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক তিনি আজকে বলেছেন যে সংখ্যালঘু কমিশন, কোট আর কোট আমি বলছি, সাদা হাতি বিষয়, এবং এই সরকারের সংখ্যালঘুদের প্রতি দৃষ্টিভঙ্গিকে তিনি কার্যত চ্যালেঞ্জ করেছেন। এই বিষয় নিয়ে আপনার মতামত নেওয়ার চেষ্টা করুন।
দেখুন, আমি যেহেতু এই শিক্ষা, চাকরি এই সংক্রান্ত মামলাগুলো বেশি করি, সব মামলাই করি, কিন্তু এই মামলাগুলো যেহেতু বেশি করি, তাহলে খুব স্বাভাবিকভাবেই এই ধরনের তথ্য, যেগুলো সরকারি নয়, বেসরকারি ভাবেও যে তথ্যগুলো সেগুলো আসে। গতকালই একজন শিক্ষক, তিনি নিজ প্রচেষ্টায় সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলোতে, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, এই সমস্ত সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলোতে যে স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যা কমে যাচ্ছে, স্কুল ছুটের সংখ্যা বাড়ছে, বিশেষ করে হয়তো স্কুলের নাম এন্ট্রি আছে কিন্তু তারা স্কুলে যাচ্ছে না, এই সংখ্যাটা বাড়ছে। এই সংখ্যাটা যেমন ছাত্রছাত্রীদের বাড়ছে, স্কুল ছুটের সংখ্যা, স্কুলে নাম এন্ট্রি আছে অথচ স্কুলে যাচ্ছে না, হিসাব করে দেখা যাচ্ছে যে এই সংখ্যাটা সংখ্যালঘুদের মধ্যে বেশি। তিনি নিজে এই সমীক্ষা চালিয়েছে এবং বেশ কিছু স্কুলকে স্যাম্পল করে তিনি নিজে বোঝার জন্যই তিনি এটা করেছেন। তিনি আমাকে কালকে সেগুলোই দেখাচ্ছিলেন এবং বলছিলেন, আপনাকে এই যে সরকারি ডাটার বাইরে গিয়ে আমি বলবো জনগণকে, আপনারা নিজেরা একবার পরখ করে দেখুন যে বিগত 10 বছরে সংখ্যালঘু পরিবার, সংখ্যাগুরু পরিবার উভয়েই আক্রান্ত বিভিন্নভাবে। কতজন চাকরি পেয়েছেন, কতজন সঠিক গুণগত মানসম্পন্ন শিক্ষা পেয়েছেন, আইন শৃঙ্খলার পরিস্থিতি কি, সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলোতে আইন শৃঙ্খলার পরিস্থিতি কি, সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলোতে রাস্তাঘাটের পরিস্থিতি কি, আলোর পরিস্থিতি কি, তাহলেই বুঝতে পারবেন যে সংখ্যালঘুদের প্রতি এই সরকারের তথা তৃণমূল কংগ্রেসের দৃষ্টিভঙ্গি কি। খুব পরিষ্কার কথা, ইভেন এই যে ধরুন ওবিসি, এই ওবিসি সার্টিফিকেট দিয়ে যারা সত্যি ক্লাস অফ সিটিজেন, যারা অনগ্রসর শ্রেণী হিসেবে নথিভুক্ত হতে পারত, তাদেরকে নথিভুক্ত এমন পদ্ধতিতে করলেন, ত্রুটিপূর্ণ পদ্ধতিতে, যেটা বাতিল হলো আদালতের কাছে। বাতিল হওয়ার পরে তো আপনাকে সঠিক পদক্ষেপ করতে হতো। 1993 সালে বামফ্রন্ট সরকার আমলে তৈরি আইন, যেটি কোনো আদালতের আজ পর্যন্ত টাচ করতে পারেনি। কেন? কারণ সেটা আইনসঙ্গতভাবে সংবিধান মেনে, সুপ্রিম কোর্টের জাজমেন্ট মেনে, ইন্দিরা সাহানির জাজমেন্ট মেনে তৈরি করা। বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসুরা যারা বুদ্ধিমান মানুষ ছিলেন, যারা আইনি পরামর্শ যেভাবে দিত, সেই আইনি পরামর্শ মেনে তারা নিজেদের আইনি যুক্তিবোধ, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সামাজিক দৃষ্টিভঙ্গি, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি সমস্ত কিছু দিয়ে বিচার বিবেচনা করে 1993 সালের আইন ওবিসি হিসেবে নথিভুক্তকরণের, সংখ্যাগুরু উভয় সম্প্রদায়ের মানুষ, যারা এই ক্লাস অফ সিটিজেন, যারা সত্যি অনেক গ্রসর ছিলেন। কারণ আপনারা জানেন আমাদের দেশে কর্মের ভিত্তিতে আগে এই আইডেন্টিফাই হতো, ফলে যে কর্মের ভিত্তিতে শ্রেণী আইডেন্টিফাই হতো, তারা বিভিন্ন কারণে তারা পিছিয়ে ছিলেন। তাদের আইডেন্টিফাই করা, কিভাবে সেই সিটিজেনকে, সেই ক্লাস অফ সিটিজেনকে চাকরির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে একটু সমান সুযোগ দেওয়া যায়, তার ব্যবস্থা করেছিলেন। সেই ব্যবস্থা কোনো আদালত টাচ করেনি, কোনোদিন বাতিল হয়নি। আর আজকে ওই ওবিসি সার্টিফিকেট গুলো, সেগুলো বাতিল হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় এই তার যে অ্যাক্টিভিটির জন্য। আর আজকে কি পরিস্থিতি দাঁড়িয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, 1 মাস হয়ে গেল, রেজাল্ট বেরিয়েছে, একজন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে কিনা একবার খবর নিন। তারা জানতে চাইছে সরকারের কাছে, কি করব, ওবিসি বাদ দিয়ে কি তাহলে ভর্তি করব? সরকার সেই প্রশ্নের উত্তর দিতে পারছে না, নীরব। কালকে এসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এসে বলে গেলেন, একাধিক ডিপার্টমেন্টের অধ্যাপক আমার চেম্বারে এসে তারা বলে যাচ্ছে যে আমরা তো এবার ভয় করছি, শিক্ষা ব্যবস্থাকে তো অচিরে ভেঙে দেওয়া হচ্ছে। যদি যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, তারা যদি উচ্চ মেধা সম্পন্ন ছাত্রছাত্রীদের না পান, তাহলে এই বিশ্ববিদ্যালয়ের মানগুলো ভবিষ্যতে কি হবে? কি হচ্ছে, এই স্পেসটা নিয়ে 1 মাস ধরে কেউ তার বাড়িতে বসে থাকবে না,
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়ে ভর্তি হচ্ছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর রমরমা বাড়ছে। মমতা ব্যানার্জি আসলে কিসের জন্য করেছিলেন? আসলে তো এই কথাই তো এতদিন ধরে বলছি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি শিক্ষায় বেসরকারিকরণ, এই উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এসব করছেন। 1 মাস ধরে এই যে ওবিসি ছাড়া কেন 2011 তার আগে 2010-এর আগে যারা ওবিসি ছিলেন তারা ওবিসি হিসেবে টিকেট হবে। বাকিদের ক্ষেত্রে কেন একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ভর্তি হতে পারছে না? কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় 1 মাস কেটে গেল। অন্য তারা কি এই ছাত্রছাত্রীদের বাবা মারা তারা কি ভর্তি না করিয়ে চুপচাপ বাড়িতে বসে থাকবেন? তাদের টেনশন বাড়ছে। 1 মাস হয়ে গেল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কজন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে? মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন কেন ভর্তি হয়নি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে কেন ভর্তি হয়নি? আপনার অপারগতার জন্য বিশ্ববিদ্যালয়গুলো ঢুকছে। গরিব সংখ্যালঘু পরিবারের সন্তান তারা স্বপ্ন দেখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়বে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়বে, সমাজের বিভিন্ন ক্ষেত্রে তারা ছড়িয়ে যাবে, পেশায় তারা প্রতিষ্ঠা পাবে। সেই স্বপ্ন মমতা ব্যানার্জি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। তার অপারগতা, অদক্ষতা, অকর্মণ্যতা, না জানা, অদক্ষ, অকর্মণ্য, আর তার সঙ্গে দুর্নীতি পরায়ণ। একটা নোটিশ ঠিক করে লিখতে পারে না, একটা আইন ঠিক করে করতে পারে না, ক্ষমতা নেই নিজের কিছু, তারা অদক্ষ, চরম অদক্ষ, কিছু জানে না, তার ক্ষমতায় বসে গেছে। এই পরিস্থিতি। এখানে এই প্রশ্নটা শুনতে ঈষৎ খারাপ লাগতে পারে, আমি এই প্রশ্নকে আন্তরিকভাবে, আমি বারবারই বলছি, এই প্রশ্ন কিন্তু আমার মনোভাবের প্রতিফলন নয়, আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, কিন্তু এই প্রশ্ন বাস্তব বলেই আমার মনে হয়। সংখ্যালঘু ভোট, কোট আনকোট, এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একটা বিরাট শক্তির জায়গা। মমতা বন্দ্যোপাধ্যায় কি আদতে তাহলে তার শক্তিকেই তার দুর্বলতা বানিয়ে ফেলছেন? অর্থাৎ সংখ্যালঘুদের তিনি আসলে প্রতারিত করছেন? প্রতারিত মানে সব থেকে বেশি প্রতারিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সংখ্যালঘুরা। এই যে বললাম, এই ক্লাস অফ সিটিজেন যারা আইডেন্টিফাই হতে পারত ওবিসি হিসেবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে তারা আজ বঞ্চিত। তাদের বাড়ির ছেলেমেয়েরা ভালো কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না, তাদের বাড়ির ছেলেরা ডাক্তার হতে পারছে না, ইঞ্জিনিয়ার হতে পারছে না, অধ্যাপক হতে পারছে না, WBCS অফিসার হতে পারছে না, ইউপিএসসি দিয়ে IAS হতে পারছে না, শুধু মমতা ব্যানার্জির জন্য। তার অদক্ষতা, অকর্মণ্যতা, আইন সম্পর্কে বিন্দু বিসর্গ জ্ঞান না থাকা, তার সঙ্গে দুর্নীতি পরায়ণতা, আর RSS প্রীতি এবং RSS এর ডিকটেট করা সমস্ত প্রোগ্রাম গুলোকে এক্সিকিউট করার জন্য RSS যা চাই মমতা ব্যানার্জি তাই করবে। তার কারণ উনি জেলের বাইরে আছেন একটি কারণে, সেটি হচ্ছে বিজেপি ওকে জেলের বাইরে রেখেছে, তাই জেলের বাইরে আছে। ফলে RSS বিজেপি যা বলবে, উঠতে বললে উঠতে হবে, বসতে বললে বসতে হবে। ওবিসি সার্টিফিকেট যাতে একজন মুসলমানও না পায় তার বন্দোবস্তকে করতে হবে। RSS এর এটা ডিকটেশন, RSS এটা চাই, মমতা ব্যানার্জি এটা করতে বাধ্য, তাই মমতা ব্যানার্জি করছে। মমতা ব্যানার্জি RSS এর যে প্ল্যান, যে প্রোগ্রাম রয়েছে সেটা শুধুমাত্র এক্সিকিউশন করছে, নাথিং এলস। উনি RSS এর প্রোগ্রাম এক্সিকিউশন করছেন এবং সংখ্যালঘু থেকে চরমতম প্রতারণা করেছেন। মমতা ব্যানার্জি যে পরিমাণ প্রতারণা সংখ্যালঘুদের সাথে, বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বী মানুষের সাথে করেছে, গোটা ভারতবর্ষে অন্য কোন রাজনৈতিক নেতা তার করার এই ক্ষমতাই ছিল না। মমতা ব্যানার্জি একা দায়িত্ব নিয়ে এই কাজ করেছে। শামীমদা, আমার একেবারে শেষ প্রশ্ন এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রশ্ন, সেটা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যে ভাতা মামলার শুনানি হয়, সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সওয়াল জবাব হয়, আপনার সঙ্গে সরকারি পক্ষের কৌঁসুলির অত্যন্ত তাৎপর্যপূর্ণ সওয়াল জবাব হয়, এবং সেখানে ভাতাকে কেন্দ্র করে বেসিক কিছু প্রশ্ন আপনি তুলে দিয়েছেন। এই বিষয়টা আমাদের দর্শকের জ্ঞাতার্থে আপনি যদি সংক্ষেপে একটু বলেন। দেখুন, আমার বক্তব্য ছিল, সরকার পক্ষের বক্তব্য ছিল খুব পরিষ্কার যে এই পিটিশন মেনটেনেবল নয়, কারণ যারা পিটিশন করেছেন তাদের কোনো লোকাস নেই, অর্থাৎ তারা কেন পিটিশন করবে, তাদের তো কোনো ক্ষতি হচ্ছে না।
আমি বলেছি যে ভারতবর্ষের প্রতিটি নাগরিক ট্যাক্স দেন। কিভাবে? একজন ভিখিরিও ট্যাক্স দেন, তার ভিক্ষাপত্র কিনলে সরকারকে ইনডিরেক্ট ট্যাক্স দিতে হয়। একেবারেই। কিন্তু যদি ভিক্ষাপত্রটির দাম হয় 100 টাকা, সেখান থেকে একটা বড় অংশের টাকা সরকারি ঘরে জমা পড়ে এবং সেই ট্যাক্সের টাকা নিয়ে মমতা ব্যানার্জি ঘুরে বেড়ান। সেই ওর ঘুরে বেড়ানোর জন্য যা খরচ হয় সেই ভিখারির ভিক্ষাপত্র থেকে যে ট্যাক্স হিসেবে পায় সেই টাকা থাকে। মমতা ব্যানার্জি ফুর্তি করে এই রেড রোডে বসে এই যে নাচ দেখে, এন্টারটেনমেন্ট, আমি ফুর্তি শব্দটি ইংরেজি শব্দ ব্যবহার করতে চাই এই ক্ষেত্রে, এন্টারটেন হন তিনি। এই যে বসে আছেন সামনে নাচছেন, এটা ওই ভিখারির ভিক্ষাপত্র থেকে যে ট্যাক্স হিসাবে যে টাকা আসে সেখান থেকেই উনি এন্টারটেন হন, উনি ঘোরাঘুরি করেন। সেখান থেকেই এই যে যাদের কাছ থেকে ঘুষ নিয়েছে না 20 লাখ 25 লাখ করে, তাদেরকে এই মাসে 20,000 25,000 টাকা ঘুরপথে দেওয়ার এই ভিখারির ভিক্ষাপত্র টাকা যেমন নির্ভর। একজন বেকার যুবক গ্রুপ সি গ্রুপ ডিতে যে ওয়েটিং লিস্টেড ছিল, তার জামা কেনার সময় যে টাকাটা আসে, যে টাকাটা দোকানিকে দেন, সেই টাকা থেকে একটা অংশ সরকারের কোষাগারে জমা পড়ে। ইনডিরেক্ট ট্যাক্স প্রতিটি নাগরিককে লাগে। এই ট্যাক্সের টাকায় এদের এই এত কিছু চলে। সঙ্গে এই গ্রুপ সি গ্রুপ ডিদের এই যে স্কিম ঘোষণা করেছেন সেগুলো সেই টাকাতেই হবে। তাহলে একজন ট্যাক্স পেয়ার যিনি এফেক্টেড হচ্ছেন এইভাবে, তার টাকাটা নিয়ে এইভাবে মোচ্ছব করা হবে, চোরেদের টাকা দেওয়ার বন্দোবস্ত করা হবে। এই 4টে নিয়োগ প্রক্রিয়া মিলিয়ে 31 লক্ষ ছেলে মেয়ে তারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। গ্রুপ সি গ্রুপ ডি ছেলে মেয়েদের 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলেও যেতে দেয়নি। কেন? তার কারণ এখানে বেশি সংখ্যক নিয়োগে বেশি সংখ্যক দুর্নীতি হয়েছে। ফলে এখানে যেহেতু বেশি সংখ্যক হায়ার পার্সেন্টেজে দুর্নীতি হয়েছে, তাই তাদের 31শে ডিসেম্বর পর্যন্ত ইভেন সুপ্রিম কোর্ট স্কুলে যাওয়ার কোনো প্রকার নির্দেশ দেননি। যেখানে অধিক সংখ্যক দুর্নীতি হলো, আসলে এই দুর্নীতিগ্রস্তদের টাকা পৌঁছে দেওয়ার জন্য যে স্কিম ঘোষণা করলেন মাসে 20,000 25,000 টাকা, আমি এটিকে মনে করি এটি হচ্ছে পিঠ বাঁচানোর স্কিম। কারণ যাদের কাছ থেকে 20 লাখ 25 লাখ এই তৃণমূলের নেতা মন্ত্রী দালালরা নিয়েছেন, তারা কি ছাড়বে ভেবেছেন? তাদের হাত থেকে বাঁচার জন্য তাদের কাছ থেকে 20 লাখ নিয়েছেন, তাদেরকে মাসে মাসে 20,000 দেওয়ার বন্দোবস্ত করেছেন সুপ্রিম কোর্টের এই বাতিলের নির্দেশের পরে। এরপরে এই বাতিলের নির্দেশের পরে এইভাবে স্কিম ঘোষণা করে আপনি পিঠ বাঁচানোর স্কিম ঘোষণা করে আপনি কোনোদিনই এই যাদের সাদা খাতার গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারী ছিলেন তাদেরকে এভাবে টাকা দিতে পারেন না। তাহলে কি অন্যায় করলো? যারা বঞ্চিত হলো দিনের পর দিন, মাসের পর মাস তারা খোলা আকাশের নিচে জল রোদ বৃষ্টি শীত কোনো কিছু সমস্ত ঋতুতে তারা ওই ফুটপাতে বসে আছেন, তারা আন্দোলন করছেন, তারা মামলা করে এটা প্রমাণ করলেন যে দেখো এখানে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে, তাদেরকে আবার বঞ্চনা করবেন, তাদের আবার বঞ্চিত করবেন ওদের টাকা দিয়ে। এই যে টাকা দেওয়া হচ্ছে, আসলে এটা হচ্ছে পিঠ বাঁচানোর স্কিম। এটা ভাববেন না ওই গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের ভাতা, এটা হচ্ছে পিঠ বাঁচানোর স্কিম, তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী মন্ত্রীদের পিঠ বাঁচানোর স্কিম, অন্য কিছু না। কারণ এই টাকাগুলো কে নিয়েছে ওই পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করবেন, আর মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করবেন যে পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি কে দিয়েছিল, অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে যারা আন্দোলন করছিল এই ইনসানদের মুখ বন্ধ করার জন্য চাকরি কে দিয়েছিল। এই উভয় কাজই মমতা ব্যানার্জি নিজে করেছে। মমতা ব্যানার্জির ক্ষমতা নেই, উনি বলবেন যে না আমি এই কাজ করিনি, বলুক যে আমি অঙ্কিতার চাকরি দিইনি, আমি ইনসানকে চাকরি দিইনি, আমি স্পেসিফিক নাম করে করে বলছি এই কাজ মমতা ব্যানার্জি করেছে। আর এই দুর্নীতি মমতা ব্যানার্জি করেছে। এবং এই যে 26,000 ছেলেমেয়ের চাকরি বাতিল হলো, এটা পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা মাফিক একটি দুর্নীতি, ওনার মস্তিষ্ক প্রসূত দুর্নীতি, যে দুর্নীতি মমতা ব্যানার্জি পার্থ চ্যাটার্জিদের দিয়ে করিয়েছেন এবং উনি এই দুর্নীতির সর্বোচ্চ বেনিফিট নিয়েছেন। এদেরকে দিয়েই ভোটে জিতেছেন, এদের টাকা ভোটে ব্যবহার করেছেন এবং
মমতা ব্যানার্জি দুর্নীতি করেছেন, সমস্ত এই বেনিফিট নিয়ে গেছেন মমতা ব্যানার্জি, এবং এদের টাকায় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি এদেরকে দেবে না মানে সেই জন্য মমতা ব্যানার্জি ভোর পথে এদেরকে বিভিন্নভাবে টাকা দেওয়ার বন্দোবস্ত করছেন। কিন্তু এই বন্দোবস্ত একেবারেই ওনার মস্তিষ্ক প্রসূত হতে পারে, কিন্তু ওনার মস্তিষ্কের সেই জোর নেই যে উনি আইনকে এতটা বেশি বাইপাস করে যাবেন। ফলে ওনার যে মস্তিষ্ক যে একেবারেই সঠিকভাবে চলছে না এটুকু বলতে পারি। এবং তার সঙ্গে বলবো যে এত দুর্নীতি করবেন এবং এত অকর্মণ্যতা দেখাবেন, তারপরে ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেবে, এটা ভাবার কোনো কারণ নেই। দেখুন, প্রতিটি স্বৈরাচারী শাসকের না শেষের পরিণতি ভয়ঙ্কর হয়। আমি তো ভেবে আতঙ্কিত হয়ে যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষের পরিণতি কি হবে। তার কারণ এই যার কাছ থেকে এই 20 লাখ 25 লাখ নিয়েছে, এরা কি ছাড়বে ভাবছেন? ও ভাবছে যে এই সামনের যে এসএসসি হবে সেখানে আবার বন্দোবস্ত করব, সে ঘুরে পালিয়ে। আপনি ওটা ভেবে থাকুন, এই সামনের যে এসএসসিটাই যদি এতটুকু চেষ্টা করেন, তার পরিণতি কি ভয়ঙ্কর হবে সেটা আপনি আঁচও করতে পারছেন না। প্রতিদিন আপনি যে অপকর্ম করছেন, এই অপকর্মের একটা 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 করে ডকুমেন্টেশন হচ্ছে এবং আপনার পাপের ঘোড়া পূর্ণ হচ্ছে। যদিও আমি পাপ পুণ্যে বিশ্বাস করি না, আমি এই কথাটি রূপক ধর্মিতার স্বার্থে বললাম, রূপক ধর্মিতার অর্থে বললাম। উনি প্রতিদিন যে দুষ্কর্ম করছেন, এই দুষ্কর্মের আলটিমেট যে রেজাল্ট সেটা কিন্তু ভয়ঙ্কর। অনেক ধন্যবাদ শামীম দা সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।